2018 সালের মার্চ মাসে ব্রিটেনের একজন কানাডিয়ান ছাত্র একটি বিষয় প্রকাশের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছিলেন। ডেটা বিশ্লেষক এবং আচরণ বিজ্ঞান গবেষক ক্রিস্টোফার ওয়াইলি ক্যামেরার সামনে বলেছেন, It was a grossly unethical experiment because you are playing with an entire country, the psychology of an entire country without their consent or awareness. And not only are you playing with the psychology of an entire nation, you're playing with the psychology of an entire nation in the context of the democratic process. এই বাক্যটি নীরবতার মাঝে একটা গুলির শব্দের মতো ছিল। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি অচেনা কোম্পানির নাম কেমব্রিজ অ্যানালিটিকা সমস্ত সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। New details are emerging about how the shadowy data firm Cambridge Analytica worked to manipulate voters across the globe. So on March 16th, the New York Times and The Guardian reported that a data mining firm named Cambridge Analytica, which had worked on Donald Trump's presidential campaign, had improperly obtained access to more than 50 million user profiles. And bestriding this vast digital frontier is Cambridge Analytica. Cambridge Analytica. Cambridge Analytica. Cambridge Analytica. Cambridge Analytica. কিন্তু ওয়াইলি ঠিক কী প্রকাশ করেছেন তা বুঝতে হলে আমাদের কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে, যেখানে বিশ্বব্যাপী জনমত তৈরির জন্য এই কৌশলটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে কেমব্রিজ অ্যানালিটিকা প্রকল্পের আওতায় 1990-এর দশকের গোড়ার দিকে নাইজেল ওকস কর্তৃক আচরণগত গতিবিদ্যা ইনস্টিটিউট বা বিডিআই নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক অভিযান কর্মীদের পুনর্গঠনের পর কোম্পানিটি পরবর্তীতে 1990-এর দশকের মাঝামাঝি সময়ে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ বা SCL এ রূপান্তরিত হয়। এটিই প্রথম বেসরকারি কোম্পানি যারা সামরিক বাহিনীকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা মনস্তাত্ত্বিক অপারেশন পরিষেবা প্রদান করত। কোম্পানিটি বিশ্বাস করত যে মনস্তাত্ত্বিক প্রচার কৌশল সংঘাত কমিয়ে আনতে পারে। নাইজেল ওকস বলেন, আপনি অন্য গোষ্ঠীকে পরাজিত করার জন্য কখনো কখনো তাদের উপর আক্রমণ করলে তা আসলে আপনার নিজের গোষ্ঠীর মধ্যে সংহতি জোরদার করবে। SCL এর দায়িত্ব ছিল তথ্যের মাধ্যমে জনগণের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শেখা। প্রথম দিকে পরীক্ষাগার ছিল যুদ্ধক্ষেত্র, কিন্তু পরবর্তীতে এই পদ্ধতি রাজনীতিতেও প্রবেশ করে। টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস বা TA এর শক্তি বোঝার জন্য ওকসের নিজের কথাগুলো একটু বিশ্লেষণ করা যাক। 2017 সালে ট্যাগার্টের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা সেই কৌশলগুলোই ব্যবহার করব যা অ্যারিস্টটল এবং হিটলার ব্যবহার করেছিল। আমরা মানুষের আবেগের সাথে মিশে যাব যাতে তাদেরকে আমাদের কর্মকাণ্ডে সামিল করতে পারি। 2013 সালে SCL এ যোগদানকারী ক্রিস্টোফার ওয়াইলি প্রথমে একটি বৈজ্ঞানিক আচরণগত মডেল ডিজাইন করতে চেয়েছিলেন, কিন্তু বুঝতে পারলেন যে তিনি এমন একটি নেটওয়ার্কে প্রবেশ করেছেন যা ডেটাকে ক্ষমতার হাতের হিসেবে ব্যবহার করে। এই কয়েক বছরে দুজন নতুন প্রভাবশালী ব্যক্তিত্ব এই কোম্পানিতে প্রবেশ করেন। রবার্ট মার্সার, যিনি একজন আমেরিকান ধনকুবের, এবং ব্যানন হচ্ছেন একজন অতি ডানপন্থী কৌশলবিদ। মার্সার পুঁজি আর অন্যদিকে স্টিভ ব্যানন আদর্শ নিয়ে আসেন। What did Steve Bannon want? Steve wanted weapons for his culture war. That's what he wanted. And we offered him a way to accomplish what he wanted to do, which was change the culture of America. এই প্রক্রিয়ার জন্য এমন সফটওয়্যারের প্রয়োজন ছিল যা জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। তাই SCL কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সহায়ক সংস্থা তৈরি করে এবং ওয়াইলি যে অ্যালগরিদমটি ডিজাইন করেছিলেন তা এই কাঠামোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গবেষকদের একটি দল এমন একটি অ্যাপ তৈরি করেন যার ব্যবহারকারীরা কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে তাদের ব্যক্তিত্বের অবস্থান জেনে নেন। কিন্তু খেলার মাধ্যমে নিজেকে জানার এই প্রক্রিয়া আসলে ওই ব্যক্তির নিজস্ব তথ্যের জগতে প্রবেশের কৌশল। Sophisticated operations of companies like Cambridge Analytica will also use 5-factor personality profiling on individuals and group those individuals and target them specifically. So it's to look for people who are vulnerable to certain types of messaging. এই পরীক্ষায় OCEAN মডেলের উপর ভিত্তি করে ব্যক্তিকে বিশ্লেষণ করা হয়, যা ব্যক্তিত্বের বিগ 5 নামে পরিচিত। এই 5টি হচ্ছে মুক্তমনা অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা, দায়িত্বশীলতা অর্থাৎ শৃঙ্খলা ও নির্ভুলতা, বহির্মুখিতা অর্থাৎ সামাজিকতার মাত্রা, সম্মতি অর্থাৎ সহানুভূতি এবং সহযোগিতা,
স্নায়বিকতা অর্থাৎ সংবেদনশীলতা এবং উদ্বেগ। এই প্ল্যাটফর্মে ব্যক্তিগত এসব তথ্য প্রকৃত ভোটারদের তথ্যের সাথে একত্রিত করা হয়, যেমন বয়স, লিঙ্গ, ঠিকানা, এমনকি রাজনৈতিক সম্পৃক্ততা, এবং প্রতিটি অ্যাপ ব্যবহারকারীর জন্য একটি প্রোফাইল তৈরি করা হয়। 2013 থেকে 2015 সালের মধ্যে কানাডার ভিক্টোরিয়ার একটি ছোট কোম্পানি এগ্রিগেট আইকিউ বা এআইকিউ এই একই কাজে অবতীর্ণ হয়। AIQ staff are listed under SCL Canada. So the internal documents of the company refer to this entity, AIQ, as SCL Canada. সাইবার নিরাপত্তা গবেষক ক্রিস ভিকারির উন্মোচিত নথি থেকে জানা যায় যে এগ্রিগেট আইকিউ এবং এসসিএল কর্মীদের ডাটাবেসে অ্যাক্সেস ছিল। এই তথ্য ভাণ্ডারগুলোর মধ্যে লুকানো ছিল সত্যের তথ্য ভাণ্ডার নামক উচ্চাভিলাষী একটি সিস্টেম। রিপাবলিকান ন্যাশনাল কমিটি এবং টেড ক্রুজ হচ্ছে হাজার হাজার, সম্ভবত লক্ষ লক্ষ আমেরিকান ভোটারের তথ্যের একটি ভাণ্ডার। এই সিস্টেমটি কেবল তথ্যই সংগ্রহ করত না, একই সাথে এটি ফেসবুকের মাধ্যমে ভোটদানের বিষয়ে মানুষের মনোভাবের আগাম আভাস দিতে পারে এবং তাদের আবেগকেও প্রভাবিত করতে পারে। ক্রিস ভিকেরির নথিগুলোতে আরও দেখা যায় সার্ভারের ভিতরে থাকা পাসওয়ার্ডগুলো খোলা রয়েছে, ফলে যে কেউ লগ ইন করতে, ডেটা পড়তে এবং লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। প্রচারণার স্লোগান এবং চটকদার বিজ্ঞাপনের পেছনে একটি ডিজিটাল মনোজগৎ তৈরি হচ্ছিল। এটি এমন এক কৌশল যা জনমত পড়তে পারে এবং সম্ভবত পুনর্লিখন করতে পারে। এটি এমন এক সিস্টেম যা সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করে। মোট 8,70 লাখেরও বেশি প্রোফাইল শুধুমাত্র ফেসবুক থেকে সংগ্রহ করা হয়। এভাবে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের নানা মনোভাব একত্রিত করে একটি অ্যালগরিদম তৈরি করা হয়, যা মাত্র 10টি লাইক দিয়ে একজন ব্যক্তিকে তার সহকর্মীদের চেয়ে ভালোভাবে জানতে পারে, 150টি লাইক দিয়ে তার বাবা মায়ের চেয়ে ভালোভাবে এবং 300টি লাইক দিয়ে তার জীবনসঙ্গীর চেয়ে ভালোভাবে জানতে পারে। যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকা ব্যবহার করা হয়েছিল, তখন প্রতিটি ভোটার নির্বাচনী প্রচারমূলক বিজ্ঞাপন দেখার পরিবর্তে সেই সব তথ্য পেতেন যা তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা। যেমন ধরুন, যদি কোনো সামাজিক মাধ্যম ব্যবহারকারী উদ্বিগ্ন ও রক্ষণশীল হন, তাহলে তিনি অভিবাসনের হুমকি সম্পর্কে একটি বার্তা দেখতে পেতেন। যদি তিনি স্বাধীনতার কথা চিন্তা করেন, তাহলে তিনি অস্ত্র বহন করার অধিকার সম্পর্কে একটি বার্তা দেখতে পেতেন। এবং যদি কোনো মা তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, তাহলে তিনি একটি শিশুকে অপহরণ করে সীমান্তের ওপারে পাচারের ভিডিও দেখতে পেতেন। যেসব বিজ্ঞাপন বা বার্তা শুধুমাত্র কিছু নির্দিষ্ট দর্শকদের দেখানো হয় এবং তারপর দ্রুত অদৃশ্য হয়ে যায়, যা ক্ষণস্থায়ী বার্তা, সেসব ভোটারদের মনে স্থায়ী প্রভাব ফেলে। একই বছর ব্রিটেনে আরেকটি ঘটনা আমরা লক্ষ্য করি, আর সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাবে কিনা তার উপর গণভোট। লিভ ইইউ প্রচারণার ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়। অভিবাসনের ভয়, ব্রাসেলসের প্রতি অনাস্থা এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়া স্লোগান ছিল প্রধান তিনটি বার্তা। গণভোটে মাত্র 3.8% ব্যবধানে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি আমেরিকা ও ব্রিটেন এই প্রযুক্তির একমাত্র শিকার? না। কেনিয়ায় 2007 সালের জাতিগত সহিংসতার দুঃসহস্মৃতি এখনও মুছে যায়নি। এসসিএল এর সহায়তায় উরু কেনিয়াত্তা 2018 সালের নির্বাচনী প্রচারণায় এমন একটি কৌশল অবলম্বন করেছিলেন যাতে এই ক্ষতিগুলোকে চিহ্নিত করা যায়। এমন সব ভিডিও তৈরি ও প্রচার করা হয় যাতে অতীতের রক্তপাত এবং রাস্তার সহিংসতার চিত্রগুলো বারবার প্রচারিত হয়। সেই সাথে সতর্ক করে দিয়ে বলা হয়, যদি প্রতিপক্ষ জয়ী হয় তবে এই সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এবার এসব বার্তায় এটাই বোঝানো হতো যে আমরা শান্তি, স্থিতিশীলতা রক্ষা করতে পারবো এবং অতীতে ফিরে যাওয়া মানেই দুঃস্বপ্নের সেই দিনগুলোতে ফিরে যাওয়া। তবে এই ধরনের প্রচারণা সহিংসতাপূর্ণ সমাজগুলোতে খুবই ইতিবাচক প্রভাব ফেলে, কারণ সংকট ফিরে আসার ভয় দ্রুত নির্বাচনী সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে। ব্রিটিশ এমপিদের প্রকাশিত নথি অনুসারে ত্রিনিদাদ ও টোবাগোতে একটি রাজনৈতিক প্রচারণার কাজে করার জন্য এগ্রিগেট আইকিউ এর সিইও জ্যাক হ্যাসিংহাম এবং এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জেফ সিলভেস্টার 2013 সালের নভেম্বরে এসসিএল এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। দৃশ্যত রাজনীতি বিমুখ যুবকদের ডু সো ক্যাম্পেইনে, যেখানে তারা রঙিন পোস্টার প্রকাশ, হ্যাশট্যাগ এবং বার্তা তুলে ধরেছিল যাতে লেখা ছিল রাজনীতি নোংরা, তাই ভোট দিয়ে লাভ নেই। কিন্তু এ ধরনের প্রচারণার গোপন লক্ষ্য ছিল শহুরে তরুণদের একটি অংশের নির্বাচনের ব্যাপারে নিরুৎসাহিত করা, যাদের
ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আর ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও তার বিরোধী পক্ষগুলোর মধ্যে ডিজিটাল প্রচারণার যুদ্ধক্ষেত্র একযোগে এই কৌশলগুলো ব্যবহারের মঞ্চে পরিণত হয়েছে। কেমব্রিজ অ্যানালিটিকা এবং অন্যান্য কোম্পানিগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃত্রিম অ্যাকাউন্ট, জাল খবর ছড়িয়ে দেয়া এবং পরস্পর বিরোধী গল্প তৈরি, এই সব কিছুই একসাথে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। উদ্দেশ্য এটা নয় যে সবাইকে একই জিনিস বিশ্বাস করানো, বরং লক্ষ্য হচ্ছে কি ঘটছে তা যেন কেউ নিশ্চিত হতে না পারে। এসব বর্ণনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে বিশ্বব্যাপী গণতন্ত্রের এই পরীক্ষাগার জনসাধারণের সংলাপ ও মতামতের ভিত্তিতে নয়, বরং অন্ধ আবেগের উস্কানি দ্বারা পরিচালিত হয়। উইলি এমন কিছু প্রকাশ করেছেন যা অনেক সরকার উপেক্ষা করে। যদিও এইসব বিষয়ে ফাঁস হয়ে যাওয়ায় কেমব্রিজ অ্যানালিটিকা এবং এসসিএল বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের ডেটা এবং অ্যালগরিদম এখনও রয়ে গেছে এবং এর অপব্যবহারের সুযোগ রয়েছে। এ থেকে বোঝা যায় ডেটা একটি দ্বিধারী তলোয়ারের মতো, যা বিশ্বকে গড়তে পারে আবার ধ্বংসও করতে পারে।